সংবাদ সন্ধ্যায় সাথে আছি আমরা দুজন, আমি সাদিয়া আফরিন চৌধুরী এবং আমি সুমন রহমান। প্রথমে দেখে নিচ্ছি এখনকার শিরোনামগুলো। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতার সুরাহা হলে পদত্যাগে রাজি ডক্টর মশিউর, চাচ্ছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। রাতে স্থায়ী কমিটির বৈঠকে বসে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করবে বিএনপি। রাজধানীর গ্রিন রোডে ওয়াসার এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের $2.9 বিলিয়ন অর্থায়ন জটিলতার সুরাহা হলে পদত্যাগে রাজি প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। তবে তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের তথ্য প্রমাণ চেয়েছেন তিনি, চেয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। গত কয়েকদিন ধরে বিশ্বব্যাংকের শর্ত পূরণে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে, আর তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। এ নিয়ে দীর্ঘ ছুটি শেষে রোববার দিনভর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। তাকে ফোনে না পেয়ে সাংবাদিকরা অপেক্ষা করতে থাকেন তার বাসার সামনে। শেষ পর্যন্ত অফিস শেষে বাসায় ফেরার সময় তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ পাওয়া নিশ্চিত হলে তিনি তা করতে রাজি আছেন। পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক এই $3 বিলিয়ন $2.9 বিলিয়ন ঋণের সুরাহা হয়, আমি 10 বার পদত্যাগ করব এবং প্রত্যেক পদত্যাগে 2.9 পেলে আমরা $29 বিলিয়ন। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পদত্যাগ করতে চান ডক্টর মশিউর, চান আত্মপক্ষ সমর্থনের সুযোগ। সরকার সিদ্ধান্ত নেবে, মাননীয় অর্থমন্ত্রী সেটা আপনাদেরকে জানাবেন। আমার ব্যক্তিগত অনুভূতি যে আমি আমার আত্মপক্ষ সমর্থনের জন্য যেটুকু সাক্ষ্য প্রমাণ দরকার সেটুকু আমি দিতে হবে এবং সে দেওয়ার দায়িত্ব বিশ্বব্যাংকের, কারণ বিশ্বব্যাংকই এই নালিশটা তুলেছে। রোববার অর্থ উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কয়েক ঘন্টার একান্ত বৈঠক করেন বলেও জানা গেছে। তবে বৈঠক সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যায় বসছে দলের স্থায়ী কমিটির বৈঠকে শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন বলে জানা গেছে। বিএনপি নেতারা জানান, জনগণের কথা মাথায় রেখেই কর্মসূচি দেয়া হবে। 11 জুনের সমাবেশে ঈদের পর আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের পর হরতাল, অবরোধ, অবস্থান, ধর্মঘট সহ অন্যান্য সকল কঠোর কর্মসূচি থেকে বিএনপি নেতারা জানান, আজকের বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আজকের স্থায়ী কমিটির সভায় দেশের সার্বিক রাজনৈতিক অবস্থার উপরে নিশ্চয় আলোচনা হবে এবং তার সাথে সাথে এই কর্মসূচি আন্দোলনের কৌশল এবং কর্মসূচি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। মূলত বিএনপি কীরকম মনে করে, কি চিন্তা করে, কী ধরনের কর্মসূচির কথা ভাবে বা কিভাবে তারা এগোবে, সেটা নিয়ে আগামী আজকে এই স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে। দলের সিনিয়র নেতারা জানান, জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি দেয়া হবে না। কয়েকদিন পর পূজা আছে, তারপরে কোরবানির ঈদ। কোরবানির ঈদটা শুধু কোরবানির মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, এর বাইরে প্রায় লক্ষাধিক লোক বাংলাদেশে যারা হজ পালন করতে যাবেন। সুতরাং পরিবেশ পরিস্থিতি সব কিছুকে বিবেচনা করে, আর মাঝখানে যদি কোনো আবার ছোটোখাটো কোনো ইনস্টিটিউশনাল পরীক্ষাও থাকে, সেগুলোর কথাও আমাদের বিবেচনা দেওয়া। বিএনপি নেতারা জানান, স্থায়ী কমিটির বৈঠকের পর 18 দলীয় জোটের নেতাদের সাথেও এই কর্মসূচি নিয়ে আলোচনা হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হরতালের সময় সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপি সহ 18 দলীয় জোটের 29 নেতার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আমলে নিয়েছে মহানগর দায়রা জজ আদালত। আদালত 18 সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেবে। দুপুরে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 18 দলীয় জোটের অন্যান্য নেতারা এই সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এই আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করে। এই ব্যাপারটা আসলে আসামি পক্ষে শুনানির কোনো প্রয়োজনই নেই, কারণ এটা যেহেতু এটা কগনিজেন্স হিয়ারিং, অথবা আসামি পক্ষে শুনানির প্রয়োজন ছিল না। তারপরেও মামলার গুরুত্ব বুঝে এটা উনি আদালত শুনেছে। এখানে আমরা যুক্তি দেখিয়েছি যে যেহেতু এখানে যে হরতালের দিনের যে বেনিফিশিয়ারি বিএনপি জামাত জোট, যে তাদের যে হরতালের দিন তারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে ঘটনাস্থলে হয়তো এই আসামিরা উপস্থিত ছিল না, কিন্তু এখানে দুজন মোটর সাইকেল আরোহী তারা একটা বোমা বিস্ফোরণ তারা ঘটিয়েছে। অথবা এখানে তাদের গাজীপুর 4 আসনের উপনির্বাচনে রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের দলের সঙ্গে 3 বছরের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। তিনি বলেন, যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে 3 বছরের সম্পর্ক না পাওয়া যায় তবে তার প্রার্থিতা বাতিল করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 2008 অনুযায়ী কোনো রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট দলের সাথে ন্যূনতম 3 বছরের সম্পর্ক থাকতে হবে। আইনটি প্রণয়নের পর প্রথমবারের মতো এর প্রয়োগ হতে যাচ্ছে গাজীপুর 4 আসনের উপনির্বাচনে। তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর আসনটি শূন্য হলে নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকে। এরপরই 3 বছরের সংশ্লিষ্টতার বিধানটি আলোচনায় চলে আসে। যদি এরকম প্রশ্ন উঠে যে কেউ পার্টির সাথে জড়িত না, হঠাৎ করে এসছে পার্টিতে, অবশ্যই আমরা পার্টি ওই জড়িত আছে কিনা এইটা জানার জন্য যা যা দরকার, যা যা ইনফরমেশন দরকার সবই আমরা সব তথ্যই আমরা নেব। আসন্ন এই উপনির্বাচনটির জন্য কমিশনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ দেওয়া সহ সব নিয়োগই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী এই এলাকার জন্য আচরণবিধি নিয়ে কিছু নির্দেশও দিয়েছে কমিশন। নির্বাচনী এলাকায় যে সকল পোস্টার, ব্যানার ইত্যাদি টাঙিয়ে রেখেছিল বিভিন্ন দল অথবা বিভিন্ন ব্যক্তি, এগুলো অপসারণের জন্য আজকে থেকে 48 ঘন্টার মধ্যে এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি এবং এগুলো প্রতিপালনের হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের যে অফিসার আছে এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 30 সেপ্টেম্বরের নির্বাচনটি সুষ্ঠু ও সফল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না বলেও জানান শাহনেওয়াজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গ্রিন রোডে জিয়াউল ইসলাম রিপন নামে এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। সকাল 6টার দিকে নিহতের ভাই নাসিরুল ইসলাম রানা তার বাসায় গিয়ে রিপনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের ভাই জানিয়েছেন, রিপন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। খুনের কারণ জানতে পেশাগত এবং ব্যক্তিগত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমান। লক্ষ্মীপুরের রায়গঞ্জের কাটাখালীতে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে 8 জন নিহত হয়েছে। রোববার বিকেলে কনের বাড়ি নোয়াগাঁ থেকে বৌভাতের আনুষ্ঠানিকতা শেষে রামগঞ্জে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লক্ষ্মীপুরের রায়গঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালীতে পৌঁছার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। মাইক্রোবাসে অন্তত 17 জন যাত্রী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে তাতে যোগ দেয়। পরে পুলিশ মাইক্রোবাস থেকে 8 জনের মরদেহ এবং অন্য 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে বাকি 5 জন এখনো নিখোঁজ আছে। আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে স্থানীয় সাংসদ, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈদের লম্বা ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য বেড়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর রাস্তাঘাটে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। ঢাকা ফিরে পাচ্ছে তার চিরন্তন চেহারা। ভিআইপি সড়কে যানবাহনের এই চাপ বলে দেয় অনেকটাই পুরনো চেহারায় ফিরে আসছে রাজধানী ঢাকা। কাগজে কলমে আরও 3 দিন আগে ঈদের ছুটি শেষ হলেও রোববার প্রথম কার্যদিবস, তাই রাস্তাঘাটে যানবাহন বেড়েছে, তবে যানজট এখনো বাড়ছে না। জ্যামজট ছিল, রোডে ঘাটে চলতে ফিরতে খুবই খারাপ লাগে, এখন তো খুবই ভালো লাগে। আজকে একটু চাপ বেশি, আর এই কদিন খুব ফ্রি মাইন্ডে চলছে।
প্রাণ ফিরে পেয়েছে ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের ভিড় বাড়তে থাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলায় আলস্য কেটেছে ক্ষুদে শিক্ষার্থীদেরও। লম্বা ছুটি শেষে স্কুলে গিয়ে খুশিও তারা। পুলিশ বলছে 2-1 দিনের মধ্যে ঢাকার রাস্তায় যানবাহনের চাপ বাড়বে আরও কয়েক গুণ। লম্বা ঈদের ছুটির পরে এখন অফিস আদালত খুলছে, লোকজনও ঢাকামুখী হচ্ছে, তাই গাড়ির প্রেশার এখন আগের থেকে বাড়ছে। আর বিশেষ করে এক সপ্তাহের প্রথম দিন রবিবার অন্যান্য দিনের তুলনায় যানজটটা অনেক বেশি। তবে যানবাহনের চাপ যাতে যানজটে পরিণত হতে না পারে সেদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরো যা থাকছে। ট্রাইব্যুনালে জামায়াত নেতা আজহারের জামিন আবেদন খারিজ, নিজামী মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। সাময়িক সিদ্ধান্তে ভিসা কম দেয়া হচ্ছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আবার আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এবং ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর দেয়া আদেশে রোববার খারিজ করা হয় আজহারুল ইসলামের জামিন আবেদন। পাশাপাশি আগামী 14 অক্টোবর তাকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। জেল কর্তৃপক্ষকে তার স্বাস্থ্যগত বিষয়ে খেয়াল রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসার জন্য জেল ডাক্তারকে নির্দেশ দিয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান প্রাদেশিক ছাত্র সংঘের প্রধান মুজাহিদ ৭১ বদর দিবস উপলক্ষে সমাবেশে দেয়া ভাষণে মুক্তিযোদ্ধাদের পাকিস্তান ও ইসলামের দুশ্মন উল্লেখ করে তাদের খতমের শপথ নেয়ার আহ্বান জানান। শাহরিয়ার কবির সাহেব গবেষক হিসাবে এবং নিজে প্রত্যক্ষদর্শী হিসাবে এবং যতটুকু জেনেছেন শুনেছেন মাননীয় ট্রাইব্যুনালে উনি সেই কথাগুলোই আজকে তুলে ধরেছেন। জামাতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের 1-এ সাক্ষ্য দিয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। তবে জবানবন্দির এক পর্যায়ে তিনি জানান, জামাত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আলবদর বাহিনীর সদস্য ছিলেন। আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন, যে কথা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তখন তিনি ব্যারিস্টার ছিলেন লন্ডনে, মিসবাহুর রহমানের কাছে এবং অন্যদের সামনে তিনি সেটি স্বীকার করেছেন। ওনার বক্তব্যের একটা বিরাট পার্ট জুড়ে আমার সম্পর্কে জনাব চৌধুরী সাহেব বলেছেন, আমি যাতে করে ডিফেন্স কাউন্সিলের দায়িত্ব পালন না করতে পারি এই জন্যই এই অপপ্রয়াস করা হয়েছে। এটা তীব্র নিন্দা। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। তবে সাময়িক সিদ্ধান্তে ভিসা কম দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। কিন্তু মন্ত্রীর এমন আশ্বাসে এখনই চিন্তামুক্ত হতে পারছেন না জনশক্তি রপ্তানিকারকগণ। সৌদি আরব, মালয়েশিয়া, কাতারের মতো বড় শ্রমবাজারগুলোতে নতুন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রায় বন্ধ গত কয়েক বছর ধরে। এমন দুর্দিনে সংযুক্ত আরব আমিরাত প্রধান শ্রমবাজার হিসেবে এই খাতের প্রবৃদ্ধি ধরে রেখেছে। কিন্তু সেদেশেও নতুন শ্রম ভিসার প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বৈঠক শেষে মন্ত্রী এ নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশ এই সংকোচনমূলক ভিসা নীতির আওতায় আছে বলে জানান তিনি। আমাদের যে লোক নেওয়া বন্ধ হয়ে গেছে এই খবরটা আমার কাছে মনে হচ্ছে জন্য এখনো পরিষ্কার না, পুরোপুরি ভিত্তিহীন বলতে পারতেছি না, কারণ খবর তো বেরোচ্ছে। তো একটা জিনিস শিওর যে তারা বোধহয় স্টক টেকিং করতেছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেব মতে এবছর জুলাই পর্যন্ত মোট 4,37,550 জন শ্রমিক বিদেশে চাকরি পেয়েছে। তার মাঝে 45% ছিল সংযুক্ত আরব আমিরাতে। দেশের জনশক্তি রপ্তানি খাতের জন্য এই গুরুত্বপূর্ণ শ্রমবাজার রক্ষায় মন্ত্রীর আশাবাদী যথেষ্ট নয় বলে মন্তব্য করেন জনশক্তি রপ্তানিকারকেরা। কাতার কিন্তু এখনো অফিসিয়ালি বলেনি তারা বন্ধ করে দিয়েছে, তারা খুলেছে কথা বলেনি, বন্ধ করে দিয়েছে কথা বলেনি, কিন্তু কাতারের ভিসায় বাংলাদেশের উপরে ইস্যু হচ্ছে না, হাজার হাজার ভিসা ইস্যু হচ্ছে ইন্ডিয়ার উপরে, নেপালের উপরে। অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করলো না, আনঅফিসিয়ালি তারা এই সংকোচন নীতিতে চলে আসলো, তাহলে পরে আমাদের কি হবে? গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারের উন্নয়নে সরকারকে সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট খোলার দ্বিতীয় দিনেও ক্লাস হয়নি। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপস্থিতিও কম ছিল। আন্দোলনের মুখে বন্ধ হয়ে যাওয়ার প্রায় 44 দিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শনিবার খুলেছে। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ক্লাস নেওয়া সহ শিক্ষা কার্যক্রম সেভাবে চলেনি। ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের আনাগোনাও ছিল অন্য আর সব দিনের চেয়ে কম। এদিকে বুয়েট খোলার প্রথম দিনে বুয়েট পরিবারের নামে একটি লিফলেট বিলি হয়েছে। তবে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। সবার মনের মধ্যে যে দাবি যেটা আছে সেটারই বহিঃপ্রকাশ হতে পারে, যে এই ক্লাস হচ্ছে না, সেটার মধ্যে শিক্ষকরা ইনভলভ থাকতে পারে, সেখানে ছাত্ররা ইনভলভ থাকতে পারে, মানে বুয়েট পরিবারের সবাই ইনভলভ থাকতে পারে। এদিকে 24 দিন বন্ধ থাকার পর রোববার থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকে ক্লাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা, তবে স্বাভাবিকের তুলনায় উপস্থিতি ছিল কম। সাভার প্রতিনিধি সঞ্জীব সাহার পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার খুলে দেওয়া হয় আবাসিক হলগুলো, রবিবার শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাস যেন শান্ত থাকে। আমরা চাই যে কোনো মূল্যে হোক লেখাপড়ার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান থাক, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেরকম একটা ক্যাম্পাস চাই। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও চান ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম যাতে নাকি আরো অব্যাহত গতিতে এগোতে পারে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন উপাচার্য। আমাদের ছাত্রছাত্রীদের ইতিমধ্যে যে একটু ক্ষতি হয়েছে, লেখাপড়া তাদের সেশন যান কিছুটা হয়েছে, সেগুলো আমরা কাটিয়ে উঠব। অর্থনীতি বিভাগের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনকে কুপিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে গত 2 আগস্ট ঈদের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়াও যে কোনো সময় সব শেষ সংবাদ পেতে পারেন আপনার মোবাইল ফোনে। ব্রেকিং নিউজের জন্য *B লিখে পাঠিয়ে দিন 16232 নম্বরে। প্রতিদিনের খবরের জন্য *DN লিখে পাঠিয়ে দিন একই নম্বরে। এছাড়া ফোন করুন 16232 নম্বরে যে কোনো অপারেটর থেকে যে কোনো সময়। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।